সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিংস সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আজ 31শে মার্চ, বাংলা ভিশনের জন্মদিন। শুভ জন্মদিন। শুভ জন্মদিন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানে যাওয়ার আগে বলে রাখি যে 20 বছর পরে 21শে পা রাখলো বাংলা ভিশন। এই বাংলা ভিশনকে শুভেচ্ছা। অগণিত দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা, তাদেরকে অভিনন্দন। তারা দীর্ঘদিন এই বাংলা ভিশনের সঙ্গেই ছিলেন। বিশেষ করে আজকে যে নামটি এখন মানে আলোচনায় ঠিক বলবো না, যে নামটি এখন আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে সাদেক হোসেন খোকা। তিনি আমাদের মধ্যে নেই, যিনি এই টেলিভিশনের স্বপ্ন দেখেছিলেন। পরবর্তীকালে অবশ্য তার সঙ্গে যারা ছিলেন তারা সবাই এই স্বপ্নকে জীবিত রেখেছেন এবং বাঁচিয়ে রেখেছেন। আজ আমাদের সঙ্গে দুজন অতিথি, মাসুদ কামাল রয়েছেন, হাসান হাফিজ রয়েছেন। তো হাসান হাফিজেরও পরিচয়ের দরকার নেই, মাসুদ কামালের কোনো পরিচয়ের দরকার নেই। আমরা আলোচনায় যেতে পারি। কোন দিকে আলোচনা গোটাই নেই? হাসান হাফিজ। বাংলা ভিশনকে অভিনন্দন জানাই। বাংলা ভিশন হচ্ছে এমন একটি, আপনি বললেন যে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার স্বপ্নের ফসল। এখানে কিন্তু মার্চ মাসের 31 তারিখ বাংলাদেশের জন্ম কিন্তু মার্চ মাসের 26শে মার্চ। সুতরাং এটার মধ্যে একটা কিন্তু ঐক্য আছে আসলে। এবং এইটার যে লোগো, সেখানে কিন্তু আপনি দেখবেন এখানে বাংলাদেশের পতাকা আছে, এখানে স্মৃতিসৌধ আছে, বর্ণমালা আছে। একটা মানে লোগোটা দেখলে শিহরিত হতে হয়, রোমাঞ্চিত হতে হয়। একটা এত ছোট্ট জায়গার মধ্যে কিন্তু, এবং স্লোগানটা অসাধারণ, দৃষ্টি জুড়ে দেশ, সবার আগে যে দেশ, যেটা এখন নতুন সরকারের যে স্লোগান আর কি, বিএনপি সরকারের। তো সেটা কিন্তু বহু আগেই কিন্তু ফোর্সে করেছিলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। তাকে শ্রদ্ধা জানাই, অভিবাদন জানাই। বীর মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা সম্ভ্রম হারিয়েছেন, সবাইকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। এবং এই যে চড়াই উতরে পেরিয়ে যে 20 বছর পার হয়েছে, এত স্বৈরাচারের মধ্যে, অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে, বিঘ্ন প্রতিকূলতা পেরিয়ে যে তারা এ পর্যন্ত এসছে, সেটার জন্য বাংলা ভিশনের সঙ্গে জড়িত সকলকে, সর্বস্তরের কলাকুশলী, শিল্পী, উদ্যোক্তা, দর্শক, শ্রোতা, সবাইকে কিন্তু অভিনন্দন জানানোর আমাদের একটা সুন্দর সময় এসছে। আমরা অভিনন্দন জানাচ্ছি এবং কামনা করছি যে তারা আরও এই নতুন সময়ের যে চ্যালেঞ্জ, সেটা সাফল্যের সঙ্গে মোকাবেলা করবে, দৃঢ়তার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে, সংযমের সঙ্গে, সহিষ্ণুতার সঙ্গে, একাগ্রতার সঙ্গে, অঙ্গীকারের সঙ্গে, প্রত্যয়ের সঙ্গে তারা সেটা মোকাবেলা করবেন বলে আমরা আশা করি। এবং আমাদের শুভকামনা তাদেরকে ঘিরে থাকবে সবসময়। অনেক ধন্যবাদ। মাসুদ কামাল, আপনি তো এর জন্মের ইতিহাসের সঙ্গে আপনি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি শুরু থেকেই ছিলেন এটার মধ্যে। আমি আসলে একদম জন্মের সঙ্গে না, আমি বাংলা ভিশনের শৈশবের সাথী না, আমি এর যৌবনের সাথী। যৌবন তো এখনো আছে। যৌবনের সাথী, মানে যৌবনের শুরু থেকে আমি ছিলাম। আমি এটা তো 21তম বর্ষ, মানে 20 বছর হয়ে গেছে আর কি। তার মানে 2006 সালে এটার যাত্রা শুরু করেছিল। আমি বাংলা ভিশনে জয়েন করেছি 2009 সালে, 2 বছর পর, 3 বছর পরে। এবং আমি এখানে টানা 10 বছর ছিলাম। 2019 সালে আমি এখান থেকে চলে যাই। এই 10 বছরে মানে এটাই ছিল, আমি বলবো আমি বাংলা ভিশনের কাছে নানাভাবে কৃতজ্ঞ। আমি ব্যক্তিগতভাবে আজকে আমি যেখানে আছি, হয়তো বাংলা ভিশনে আমাকে সেই সময়টা আমাকে যদি হেল্প না করতো তাহলে এই জায়গায় আমি আসতাম না হয়তো বা। এবং আমার মানে ইলেকট্রনিক মিডিয়ায় বাংলা ভিশনে আমার প্রথম। আচ্ছা। আমি এর আগে দৈনিক পত্রিকা ছিলাম, প্রিন্ট মিডিয়া ছিলাম। প্রিন্ট মিডিয়ার একজন লোককে, কিন্তু এটা তো একটা ভিন্ন মিডিয়া, সেরকম সুযোগ দেওয়ার সাহসটা ওনারাই দেখাইছেন। এবং টানা 10 বছর চাকরি করার পর ইলেকট্রনিক মিডিয়া, এটাই আমার শেষ চাকরি। আমি আর কোনো ইলেকট্রনিক মিডিয়া যাইনি, কারণ 10 বছর তো অনেক সময় থাকার পর। এবং আমি এমন একটা সময় ছিলাম এখানে, মানে খুব জটিল সময় মনে করি। জটিল এই কারণে যে সাদেক হোসেন খোকা ভাই ছিলেন এই পত্রিকার আসলে স্বপ্নদ্রষ্টা। এবং যারা এর মালিকানার সঙ্গে ছিলেন, যারা এর পরিচালনার সঙ্গে ছিলেন, যারা এর ডিসিশন মেকিংয়ে যারা ছিলেন, এরা সবাই তো মোটামুটি ওরকম ভাবধারারই লোক। কিন্তু ওই সময়টা ছিল আবার আওয়ামী লীগের সময়। 2009 সালে মানে শেখ হাসিনা মাত্র ক্ষমতায় আসছেন, দুর্দণ্ড প্রতাপ নিয়ে এসেছেন, মানে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছেন, যা ইচ্ছা তাই করতে পারেন। সেরকম সময় কিন্তু আমি ছিলাম আমি নিউজ এডিটর ছিলাম, সিনিয়র নিউজ এডিটর ছিলাম। তো ওই সময় নিউজের কিন্তু প্রতিদিনই পরীক্ষা। আপনি তো যেহেতু নিউজ পেপার চালান, আপনি জানেন
নিউজ পেপার হলে আমরা কি আপনিও জানেন যে প্রতিদিনই কিন্তু পরীক্ষা, অগ্নি পরীক্ষা, প্রতিদিনই পরীক্ষা দিচ্ছি, প্রতিদিনই রেজাল্ট হচ্ছে, প্রতিদিনই মার্কিং হচ্ছে, প্রতিদিনই আমার মৃত্যুদণ্ড হচ্ছে অথবা আমার আমাকে যাবজ্জীবন দেওয়া হচ্ছে, যাবজ্জীবন হচ্ছে, প্রতিদিনই হচ্ছে। তো এই প্রতিদিনের এই কাজের সঙ্গে আমি যেহেতু নিউজ রুমে ছিলাম, প্রতিদিনই সে অগ্নি পরীক্ষায় আমাদেরকে নামতে হতো এবং বিচিত্র শুভ অভিজ্ঞতা। আমার ধারণা অনুষ্ঠান আরও কিছুক্ষণ চলবে, আমি যদি আরও একবার সুযোগ পাই আমি অভিজ্ঞতাগুলি একটু একটু বলবো। আপনি নিশ্চয়ই জানেন যে আপনি যখন যে সময়টাতে বাংলা ভিশনে ছিলেন তখন কিন্তু এই ফ্রন্টলাইনের জন্ম হয়েছিল এবং ফ্রন্টলাইনের মৃত্যু হয়েছিল। মৃত্যুটাও দেখেছেন আপনি? মৃত্যুটাও দেখেছি। মৃত্যুটা দেখেছেন, এটা আলোচনা করব। নিশ্চয়ই আপনি জানেন ইতিহাসটা। সেইটা তো একটা অসহিষ্ণুতার অধ্যায়, কালো অধ্যায়। আসলে আমরা যেন মিডিয়ায় সেটা আর ফেস না করি। আমরা চাইব ভবিষ্যতে নিয়ন্ত্রণের বাইরে থেকে আমরা দায়িত্বশীলতার সঙ্গে যেন আমরা আমাদের কর্তব্য সম্পাদন করতে পারি এবং আমরা রক্তচক্ষু আগে যেটা আমরা ফেস করেছি সেটা যেন আর আমাদেরকে ফেস করতে না হয়। সেই মত প্রকাশের স্বাধীনতা যেখানে ক্ষুণ্ণ হয়েছে, মিডিয়া আক্রান্ত হয়েছে। আপনি জানেন যে দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে 68 জন সাংবাদিক নিহত হয়েছেন, অস্বাভাবিকভাবে নিহত হয়েছেন এবং সাগর রুনির আমরা বিচার এখনও পাই নাই। আপনি জানেন যে সর্বপ্লাবী ছাত্র জুলাই ছাত্র গণ অভ্যুত্থান যেটা, সেখানেও সাংবাদিকদের রক্তধারা মিশে আছে। 6 জন সাংবাদিক সেখানে শহীদ হয়েছেন। ফলে আমরা কিন্তু একটা চাই ভাইব্রান্ট একটা মিডিয়া, সেখানে সরকারের কাছ থেকে আমরা দায়িত্বশীলতার আশা করব এবং আমরা নিজেরাও কিন্তু মানে স্বাধীনতার নামে আমরা যেন স্বেচ্ছাচারী না হয়ে উঠি। দেশ এবং জাতির জন্য যেই অঙ্গীকার আমাদের এবং প্রত্যয় এবং আমাদের যে দায়িত্বশীলতা সেটা যেন আমরা সুসম্পন্ন করতে পারি, এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। এখন আমরা দীর্ঘদিন শৃঙ্খলিত ছিলাম বলে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে। তথ্যের জন্য বুভুক্ষ মানুষ কিন্তু সমাজ মাধ্যমের দিকে ঝুঁকেছে। সেখানে কিন্তু আনসেন্সর্ড অনেক কিছুই থাকে যেটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, দেশের শান্তি স্থিতি এগুলির জন্য কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে। সেই জন্যে আমরা মূল মিডিয়ায় যাতে মানুষ আবার ফিরে আসে, আমরা যেন সত্যনিষ্ঠা, বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা, একাগ্রতা এবং কমিটমেন্ট এবং আমরা যেন সেটা তাদেরকে আস্থাটা ফিরিয়ে আনতে পারি, এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা সামগ্রিকভাবেই সরকারকেও সেখানে সহায়তা করতে হবে। এটা সবার চ্যালেঞ্জ একটা, কিন্তু এটা শুধু এককভাবে সরকারের চ্যালেঞ্জ না কিংবা মিডিয়া কর্মীদের নয়। এটা যেহেতু নতুন গণতন্ত্রের পথে আমরা হাঁটতে যাচ্ছি এখন, সেখানে কিন্তু সবাই মিলে একটা ঐক্যতান তৈরি করতে হবে যেখানে সম্মিলিতভাবে আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক সংস্কৃতি এবং জুলাই চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা সবগুলি যেন সফলভাবে আমরা বাস্তবায়ন করতে পারি। এটাই হচ্ছে আমাদের এখনকার সামনে বড় প্রশ্ন এবং দায়িত্ব। অনেক ধন্যবাদ মাসুদ। যে অসমাপ্ত গল্পের কথা আপনি বলছিলেন, না, অসমাপ্ত গল্প মানে কি, নানা ধরনের অভিজ্ঞতা ছিল আমার ওই সময়। যেমন ধরেন এক ধরনের সাধারণ মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে এটা তো খোকা সাহেবের সঙ্গে জড়িত আছেন এবং বিএনপি মনোভাবাপন্ন অনেকে এখানে ছিলেন, তো তারা ওই প্রত্যাশাটা করতো। কিন্তু আমরা তখন বাধ্যতামূলকভাবে আমাদের নিউজগুলো শুরু করতে হতো প্রধানমন্ত্রীকে দিয়ে। তো এটা অনেক সময় তাদের প্রত্যাশার ক্ষেত্রে একটু বাধা সৃষ্টি করতো। তো একবার একটা প্রোগ্রামে গিয়েছি, তো উনি আমাকে চেনেন। বাংলা ভিশনে কিন্তু পর্দায় আমি খুবই কম এসেছি, 10 বছর থাকলেও আমার পর্দায় কিন্তু খুব বেশি একটা আশা হয়নি। আমি আসতামই না, পেছনেই থাকতাম। তো আমাকে একজন বলতেছে যে আপনাদের বাংলা ভিশনের নিউজটা আমি নিয়মিত দেখি, তো আপনি ওটা কোথায় আছেন? আমি নিউজটাই আমরা দেখি সাধারণত। আপনাদের টেকনিকটা আমার খুব ভালো লাগে। আমাকে টেকনিক ভালো লাগে মানে কি? কয় কি যে আপনারা প্রথমে প্রধানমন্ত্রী দিয়ে শুরু করেন, শুরু করে বোঝান যে আপনারা প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন, তাদের নাকি প্রধানমন্ত্রী চটে না যান। তারপরে হয়তো প্রধানমন্ত্রী ওনার টুক দেখে বন্ধ করে দেন, তারপরে আপনারা আপনাদের মতো করে চালান। তো আমরাও এরকম বুদ্ধি করছি যে 7:30 নিউজ শুরু হয়, প্রথম 5-6 মিনিট আর দেখি না, তো 5-6 মিনিটের পরের থেকে দেখা শুরু করি। তো নানা রকম কায়দা কানুন করে কিন্তু আমাদের নিউজগুলি তখন চালাতে হতো। নানা রকম ফোন আসতো, এটা কেন হলো, ওটা কেন হলো। আবার কিছু আজগুবি ফোন আসতো। আজগুবি মানে কি, বায়বীয় ফোন না, ঠিক বায়বীয় নির্দেশনা আসতো। বায়বীয় নির্দেশনা এরকম যে হয়তো কেউ কিছু বলেই নাই, কিন্তু বলা হতো যে এটা দেখে তো PM খুব ক্ষুব্ধ হয়েছেন, এটা 7:30 দিয়েছেন, এটা কিন্তু 10:30 দিয়েন না। এই ধরনের নানা ধরনের মানে ওনারা যারা নাকি চামচা নামীয় যারা আছেন তারা বলতেন। PM অফিসের সামান্য একজন, মনে করেন আপনার DPS, তার যন্ত্রণায় তো অতিষ্ঠ থাকতাম। তো এরকম অনেক ঘটনা ঘটেছে। কিন্তু ওই সময় আমাদের সঙ্গে হেড অফ নিউজ ছিলেন মুস্তফা ফিরোজ।
আমাদের অ্যাডভাইজার নিউজ এখন যিনি হেড অফ নিউজ আছেন আব্দুল্লাহ সিদ্দিক ছিলেন, আমি সিনিয়র নিউজ এডিটর ছিলাম। তো ওনারা বেশ শক্ত ভূমিকায়, শক্ত বলবো না ঠিক, কৌশলী ভূমিকা রাখতেন যে কীভাবে ম্যানেজ করা যায়, কীভাবে এক কুল দুই কুল রক্ষা করা যায়। ওনাদের সঙ্গে যখন ওদিক দিয়ে আলাপ হতো, আপনার ওই দক্ষিণ পাড়া থেকে উত্তর পাড়া আলাপ হতো, তো প্রথমেই তারা অভিযোগটা করতেন, হ্যাঁ এটা তো খোকা সাহেবের টেলিভিশন, অমুক তমুক। তো আমি বলতেন না, খোকা সাহেব তো এটা আসলেও তো নাই, কাগজে কলমে তো কোথাও নাই এটার। তো সেটার এরা এখানে হ্যান্ডেল করতো, মানে নানা ধরনের ফন্দি ফিকির করে কিন্তু ওই যে প্রতিকূল সময়টা, এটা কিন্তু আমাদের টিকে থাকতে হয়েছে। আমার অভিজ্ঞতা আমি যতটুকু দেখেছি, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অভিজ্ঞতা, তথ্য মন্ত্রণালয়ের অভিজ্ঞতা। আপনি জানেন একটা, আমি যখন ছিলাম ওই সময় দেখেছি আমরা, এটা আমার মনে হয় পৃথিবীর আর কোথাও নাই আমাদের এখানে যেটা হয়েছে, আমাদের এখানে না, তাবৎ ইলেকট্রনিক মিডিয়ার জন্যই হয়েছে। যে বিটিভির একটা 2টার সময় যে খবরটা হতো, ওই খবরটা আপনাকে পুনঃপ্রচার করতে হবে বাধ্যতামূলকভাবে। এটা পৃথিবীর আর কোথাও আছে আমার জানা নাই, ইন্টারিম গভর্নমেন্টের নাই। হ্যাঁ, আর কোথাও নাই পৃথিবীর। এটা আমাদের চালু করেছিলেন ইনু সাহেব যখন তথ্যমন্ত্রী হলেন, উনি এটা ইন্ট্রোডিউস করছিলেন। বামপন্থী তো চিকন বুদ্ধি, তো উনি এটা ইন্ট্রোডিউস করছিলেন যে এটা করতে হবে। তো আমি একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, সেটা হলো যে মাঝে মাঝে তথ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন লোকজন আসতো, তাকে সংবাদ পড়তে দিতে হবে। আচ্ছা, তো এখন এগুলি কীভাবে হ্যান্ডেল করা যাবে, নাও তো করা যাবে না। এক নারী এসে হাজির, ওনাকে তথ্যমন্ত্রী পাঠিয়েছেন, তাকে সংবাদ পড়তে দিতে হবে। তখন কীভাবে কী করা যায়, তো এরকম একজন আমার পাল্লায় পড়ছিল আর কি, আমাকে আমার হেড অফ নিউজ বললো যে উনি পড়তে চান, কীভাবে হ্যান্ডেল করেন। তো আমি ওনাকে বললাম যে ভাই, সংবাদ তো পড়বেন ঠিক আছে, তো আমাদের তো একটা ফরম্যাট আছে, তো এই ফরম্যাটে আপনি কয়েকদিন ড্রাই রান করেন, মানে অফ টাইমে আপনি সংবাদ পড়বেন, আমরা ওটা রেকর্ড করবো, করে দেখবো কেমন হয়েছে, আপনিও দেখবেন কোথায় কোথায় ভুল হলো না হলো, এটা দেখবেন। যাকে আমি সংক্ষেপে বলি। তো এক পর্যায়ে কয়েকদিন দেখার পর আমি বললাম কি ভাই, ইয়েকে বললাম যে আমার হেড অফ নিউজ বন্ধুদের বললাম, এটা দিয়ে তো ভাই হবে না, উনি পড়তে উচ্চারণই করতে পারেন না। তো আমি যখন বললাম ওনাকে যে ভাই ওনারা কীভাবে বলবেন, আমাকে বললেন আপনি যে বলেন। তো আমি যে বললাম কি ভাই, সবাইকে যে সংবাদ পাঠক হতে হবে তাও তো না, আপনি টেলিভিশন সংবাদ পড়বেন কেন, আপনি টেলিভিশনের মালিক হতে পারবেন, আপনার সঙ্গে তথ্যমন্ত্রীর সম্পর্ক আছে, আপনি টেলিভিশনের মালিক হয়ে যান। সৎ পরামর্শ দিয়েছে, হ্যাঁ, আপনি সংবাদ পাবেন কেন, মালিক হয়ে যান, ওটার মধ্যে আমরা যে চাকরি করবো। তো উনি বুঝতে পারছেন, বুঝতে বললেন যে আপনাদের স্ক্রিনে তো পড়তে পারলাম না, আপনাদের স্ক্রিনে আমার সংবাদ যাবে, চ্যানেল দিয়ে এগুলো। তাই আমি বললাম কি এটা কীভাবে সম্ভব, বুঝতে পারলাম না। তিনি চলে গেলেন। কয়েকদিন পরে দেখে কি উনি বিটিভিতে 2টার খবর পড়তেছেন, এবং সেই 2টা খবর আমরা প্রচার করছি বাধ্য। তার মানে আমার স্ক্রিনে ওনার খবর গিয়েছে এবং আমরা পরাজিত। উনি তো ওনার কথা রক্ষা করেছেন, পরাজিত না। এখন বিশ্বব্যাপী যে বিতর্কটা হচ্ছে এই গণমাধ্যমে, বিশেষ করে প্রিন্ট বলেন বা টেলিভিশনই বলেন, এই সব ছাড়িয়ে এখন কিন্তু সমাজ মাধ্যম, এই এর উত্থানের পেছনের গল্পটা নিশ্চয়ই আপনি জানেন। তো খুব বেশি দিন আগের না, কিন্তু এখন কিন্তু লড়াইয়ে তারা কিন্তু অনেক এগিয়ে। এখন তো সবাই সাংবাদিক হয়ে গেছে, বিশ্বের যত কোটি মানুষ আছে সবার হাতে তো মোবাইল মোরলেস। তো ফলে এটা তো আনসেন্সর্ড, এবং এটা কিন্তু আমাদের কত বড় ক্ষতি করছে। এখানে কোনো ভাষাগত দিক নাই, ব্যাকরণগত দিক নাই, তারপর তথ্যগত ব্যাপার নাই, এবং মিশ্রিত জগাখিচুড়ি, যে মানুষ তো ওখানে দৌড়াচ্ছে, হ্যাঁ দৌড়াচ্ছে, কিন্তু এখন ক্ষতিটা তো হয়ে যাচ্ছে। তো এটাকে কোনোভাবে অ্যাড্রেস তো করতে হবে, একটা সাইবার নীতিমালা আমাদের দরকার। এটা আপনি FM রেডিওতেও ক্ষতি হচ্ছে, সমাজ মাধ্যমেও ক্ষতি হচ্ছে। তো সেগুলি অনেক দেশে আপনি জানেন যে শিশুদের মোবাইল ব্যবহার করতে দেওয়া হয় না, সেটা আমাদের দেশে এখনও আসে নাই, কিন্তু আমার মনে হয় ভারতেরও কর্ণাটক রাজ্যে কিছুদিন আগে বন্ধ করা হয়েছে। তো এটা কিন্তু দরকার, এটা একটা ভয়ঙ্কর আসক্তি। এটার কুফলটা আপনি জানেন যে একটা কথা আছে যে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য কিন্তু সংক্রামক না, ইনফেকশনটা কিন্তু রোগটাই হয়, এবং ভালো জিনিসও কিন্তু হয় না, এবং দ্রুত খারাপ খবরটাই ছড়িয়ে পড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া। ফলে আমাদের কিন্তু এমন একটা মেকানিজম বার করতে হবে যে এইটার থেকে কিভাবে আমরা এর কুফল থেকে আমরা যতটা সম্ভব কমিয়ে আনা যায় আর কি। পুরাটা করা সম্ভব না, সেটা আশা করাটাও ঠিক না। এই ডিভাইসকে তো আপনি অস্বীকার করতে পারবেন না, আপনার তো সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।
তো এইটা একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু এটা শুধু সরকারের চ্যালেঞ্জ না, এটা 18 কোটি মানুষের প্রত্যেকেরই চ্যালেঞ্জ, বিশ্বব্যাপী একটা চ্যালেঞ্জ। অনেক দেশ এটা ফেস করছে, কোথাও কোথাও দমনপীড়ন করছে অনেক, মানে চীনে কিংবা মানে মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশে যেগুলি বেশি নিয়ন্ত্রণ করে ফেলছে, সেটাও করা ঠিক না, আবার একদম ছেড়ে দেওয়াও ঠিক না। এটা একটা উভয় সংকটের মধ্যে আমরা আছি আসলে। এটা একটা মানে সময়ের একটা অভিশাপও বলতে পারেন একদিক দিয়ে। প্রযুক্তির উৎকর্ষ কিন্তু সবসময় ভালো আনে না, খারাপ দিকও আনে, কিন্তু সেটার যতটা মিনিমাইজ করা যায় সেটার আমাদের চেষ্টা করাটা দরকার, সম্মিলিতভাবে এই চেষ্টাটা করা দরকার। অনেক ধন্যবাদ। ইরান যুদ্ধের পর বা এই যুদ্ধ চলছে এখনো, এই যুদ্ধের সময়টাতে মিস ইনফরমেশন, ফেক নিউজ এখন কিন্তু বুঝাই কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়, সেটা জাজ করা খুব কঠিন। তো এই পরিস্থিতিতে একটা বিগ চ্যালেঞ্জ আছে সামনে, এই মিডিয়ার সামনে। তো এইগুলোর থেকে এই বেরিয়ে আসার কী পথ, বা বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, আমরা কীভাবে দেখছি এটাকে? দেখেন, এটা না বেরিয়ে আসা না খুব কঠিন। কঠিন কেন? এই কারণে, যেমন আমি নিজে নিয়মিত এই ওয়ার্ল্ড নিউজগুলি ফলো করার চেষ্টা করি। ফেসবুকে বিভিন্ন লোকের নিউজ তো আপনার ক্লিপ দেয়, ক্লিপগুলি চেষ্টা করি। মাঝখানে হঠাৎ করে আমি পরশুদিন একটা দেখলাম যে আপনার এই মানে একটা ক্লিপ দেখলাম যে একজন মহিলা খবর পড়তেছে, খবরের মধ্যে পড়তেছে, পেছনে লোগো টোগো সব আছে, এবং উনি কানাডার একটা টেলিভিশনের নাম দিয়ে পড়তেছেন। উনি বলতেছেন যে আজকে রাত্র 12টার সময় কানাডার প্রাইম মিনিস্টার ঘোষণা দিচ্ছেন যে ওনারা আমেরিকার সঙ্গে সমস্ত ধরনের ট্রেড ফ্রিজ করে দেবেন। আচ্ছা, আজ রাত 12টার সময় ফ্রিজ করে দেবেন, এবং এটা ফ্রিজ করলে পরে কী হবে না হবে, $900 বিলিয়ন তাদের ট্রেড দুই দেশের সঙ্গে, এবং সেটা কেমনে করে কী হবে, কোন খাতে কত টাকার ব্যবসা আছে, ডিটেল একদম পয়েন্ট টু পয়েন্ট দিচ্ছেন। তো এখন আমি একটু হয়ে গেলাম যে এটা কীভাবে সম্ভব। তো আমি একটু বিভিন্ন আপনার গুগল ঘাটাঘাটি করে দেখলাম যে না, যে ফিগারগুলো নিয়ে দিচ্ছেন যে এই খাতে এত, এই খাতে এত, এই খাতে এত, রপ্তানি এত, আমদানি এত, সব ফিগার ঠিক আছে, খালি একটা জায়গা ঠিক নেই, ওটা পাচ্ছি না কোথাও, যে আদৌ কি ফ্রিজ হচ্ছে। আচ্ছা, মূল পয়েন্ট যেটা এটা পাচ্ছি না। তো আমি তো দু একজনকে পাঠালাম। আমি সবসময় এই ধরনের কিছু পেলে ওই ফ্যাক্ট চেকের সঙ্গে আমার সঙ্গে দু একজনের সঙ্গে পরিচয় আছে, তাদের সঙ্গে পাঠাই, ভাই এটা দেখেন তো, একটু ফ্যাক্ট চেক করে দেখেন। সঙ্গে সঙ্গে এই মনে করেন 15-20 মিনিটের মধ্যে দু একজন আমার খবর দিল, ভাই এটা তো এআই ক্রিয়েটেড। এখন এআই এসে এমন বিপদ তৈরি করতেছে যে আপনি একদম অরিজিনালের চেয়ে অরিজিনাল হয়ে যায়, এটা ধরা কঠিন। তো আপনি কতবার চেক করবেন? কাজেই আমি মানে যেহেতু আপনার অনুষ্ঠানে আছে, অনুষ্ঠানের মানে সুযোগটা নিয়ে আমি বলি, যারা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও দেখেন এবং লেখা পড়েন, চেক করে নেবেন ভাই। এর অধিকাংশই কিন্তু, যেহেতু ফেসবুকে আপনার ভিউ একটা কিন্তু ফ্যাক্টর, কত বেশি লোকে দেখলো এটার উপর যে এটাকে আপ করে উনি একটা পরিমাণ টাকা পান, অর্থ পান। এই জন্য আজকাল এআই দিয়ে কিন্তু আপনিও ক্রিয়েট করতে পারি, হচ্ছে তো। তো আমি এখন এআই সংক্রান্ত বিষয়গুলো যখন এরকম হয়, আমি মনে করি ফেসবুকেরও একটা ব্যবস্থা নেওয়া উচিত যে এআই ক্রিয়েটেড কোনো ভিডিও তারা তাদের এখানে পাবলিশ করবে না। এরকম একটা চাপ সৃষ্টি করা উচিত আসলে। ওরা তো পারবে, ওরা তো সঙ্গে সঙ্গে বুঝবে কিন্তু এআই ক্রিয়েটেড। ওরা যদি এই কাজটা করে তাহলে কিন্তু আমি মনে করি যে আমরা অনেকাংশে বেঁচে যাই, এবং আমার ধারণা সারা দুনিয়ার থেকে এই চাপটা ওঠা উচিত যে এআই দেওয়া তৈরি, অথবা এআই থাকতে পারবে কিন্তু এখানে ডিসক্লেমারটা দিতে হবে যেটা এআই ক্রিয়েটেড, কেবলমাত্র মজা করার জন্য এটা দেওয়া হয়েছে। যদি এরকম হয়, এরকম একটা ডিসক্লেমার থাকতে হবে মেইন স্ক্রিনেই, তা না হলে কিন্তু বিপদ বাড়বে। কী হবে, আমি একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি। এই গ্রামের অনেকে, আমি বিভিন্ন জায়গায় যখন যাই, অনেকে বলে যে আপনি তো অমুক লোকের সঙ্গে, ইন্ডিয়ান এক লোকের কথা বলে, ওই লোকের সঙ্গে দেখে আপনি খুব নিয়মিত অনুষ্ঠান করেন। আমি তো ওই লোক চিনি না, তো তার সঙ্গে অনুষ্ঠান কীভাবে করি, তাকে আমি চিনি না, এবং এই নামটা আমি জীবনে প্রথম শুনলাম। আমাকে লিঙ্কটা পাঠান তো, সে পাঠায় দেখি ইন্ডিয়ান এক ভদ্রলোক, উনি একটা আইডি ক্রিয়েট করছেন, আইডি ক্রিয়েট, সেটার মধ্যে উনি কথা বলেন, এবং ওই অনুষ্ঠানের অ্যাঙ্কর হলাম আমি। তো ওনার প্রোগ্রামের অ্যাঙ্কর আমি, আর উনি সেটা বলতেছেন। তো এটা কীভাবে সম্ভব? তো ওইটা আমার যে একটা চ্যানেল আছে অন্য মঞ্চ নামে, সেখানে যেন আমি কাউকে একটা আমন্ত্রণ জানাই, ভাই এবার আপনি বলেন, এরকম কিছু একটা বলি, ওইটুকু খেলে দেখা
দেখায় না, তারপর তাকে দেখায় এবং সে অনর্গল বলে যাচ্ছে তার ইচ্ছা মতো। চালাকি কিরকম? এখন এই জিনিসটা কিন্তু গ্রামের মানুষ অথবা যারা এই বিষয়টা না জানে, না গভীরেও জানে কম না, বুঝে, তারা তো এটা বুঝবে না এবং তারা বলা শুরু করছে। গ্রাম শুধু না, শহরেও একই অবস্থা। তো একই অবস্থা, অনেকেই অনেকে তো বুঝে জানে না, কিন্তু যারা সবাই তো একটা এক নিজের ব্যাপারে এক্সপার্ট না। না। তো এরকম ঘটনা কিন্তু হচ্ছে। কাজে মানে আপনার অনেক ধরনের একদম এর বিপদটা কি? বিপদ তো ভয়ঙ্কর, বিপদ তো ভয়ঙ্কর। কারণ ওখানে কি বলা হবে, যখন মিথ্যা যখন বলা হবে, ওই মিথ্যাতে কি বলবেন? ধরুন আমি চা খাচ্ছি, মিথ্যা বলেন আপনি কফি খাচ্ছেন, এতে কিন্তু দুনিয়ার মানুষের কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু যদি বলেন আপনি বিষ খাচ্ছেন, তখন তো আমাকে বাঁচানোর জন্য লোকজন ঝাঁপিয়ে পড়বে যে লোকটা বিষ খাচ্ছে, তাকে আমরা রক্ষা করি। তো দুইটার দুই অর্থ না, দুইটাতে মিথ্যা। আর মিথ্যার মাত্রাটা কি এবং মিথ্যার টাইপটা কি, ক্যাটাগরিটা কি, তার উপর অনেক কিছু নির্ভর করে। কিন্তু মিথ্যা দিয়ে দিল যে জামাত ইসলাম, একটা তার নাম দিয়ে জামাত ইসলামের আমির এই কথা বলছে, দিয়ে দিল। আপনি কি বলবেন? এআই দিয়ে ক্রিয়েট করলো জামাত ইসলাম আমির, কিন্তু অনেকে আবার জড়াই টড়াই ধরে, হ্যাঁ এটা দিল। এখন যেহেতু তার জড়াই ধরার অভ্যাস আছে, এখন একটা এআই দিয়ে বানাই দিল, উনি এক নারীকে যে জড়াই ধরছেন। ভাবেন তো কি হবে, কি প্রতিক্রিয়াটা হবে। এখন যিনি এআইতে বানাবেন উনি তো প্রতিক্রিয়ার কথা চিন্তা করবেন না, উনি চিন্তা করবেন এটা দেওয়াতে কি পরিমাণ ভিউ হবে। তো এটা তো ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর পরিস্থিতি এআই, এটা একটা নাশকতার নেশা আসলে, তাই না? কিরকম? মানে খারাপ দিকে কিন্তু মানুষের কুপ্রবৃত্তিটাই কিন্তু মানে বেশি কার্যকর থাকে। মানুষ কেন মানুষ, আসলে একটা ভাব সম্প্রসারণ আমরা ছোটবেলায় পড়েছি, পশু পাখি সহজেই পশু পাখি, তরুলতা সহজেই তরুলতা, কিন্তু মানুষ অতি কষ্টে মানুষ। কারণ মানুষকে কিন্তু সংযমের মধ্যে দিয়ে যেতে হয়, নীতি নৈতিকতার মধ্যে দিয়ে যেতে হয়, অনেক লোভ সংবরণ করতে হয়, মোহ ত্যাগ করতে হয়। ফলে আমাদের এই কঠিন, এই জন্যেই এটাকে মিনিমাইজ করা যাবে, পুরা নির্মূল করা যাবে না এই সংকটটা। তো সেটা কিন্তু ওই যে যেটা হতে পারে ফেসবুককে সেভাবে প্রেশার ক্রিয়েট করে সারা দুনিয়ার লোকেদের মাধ্যমে, এবং এইটা মানুষকে অ্যাওয়ার করা, সচেতন করে তোলা যে এইটা এইভাবে কিন্তু ভুল তথ্য ছড়ায়। আমরা যাচাই বাছাই করি না, তো আমরা তো এটা বিশ্বাস করি, চিলে কান নিয়ে গেছে বলে আমরা তো চিলের পেছনে দৌড়াতে থাকি, কানের হাত দিয়ে কিন্তু দেখি না, যাচাই বাছাই করি না আমরা। তো ফলে এই সংকটটা তৈরি হয়। এটাতে ক্ষতি শুধু সামাজিক স্থিতির ক্ষতি না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, সাম্প্রদায়িক পরিস্থিতির কিন্তু বিপন্ন হতে পারে, সব দিক দিয়ে কিন্তু ভয়ঙ্কর একটা অস্থিরতা তৈরি। এখন যেই যুদ্ধকালীন পরিস্থিতি, একটা বিশ্ব ব্যবস্থা যেখানে তছনছ হয়ে গেছে, যেখানে মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইহুদিবাদের যেই নগ্ন আগ্রাসন এবং বিশ্ববিবেক যেখানে ঘুমন্ত, সেখানে কিন্তু এগুলি আরও বিপজ্জনকভাবে ছড়াচ্ছে। আমরা একতরফা কিন্তু খবর পাচ্ছি ওয়েস্টার্ন মিডিয়ার, কিন্তু মিডল ইস্ট থেকে আসল চিত্রটা কিন্তু আমরা পাচ্ছি না। একতরফা মানে একটা টপ ডাউন একটা মানে ইনফরমেশন ফ্লো, যেটা তথ্য প্রবাহ, সেটা আমাদেরকে বিভ্রান্ত করছে। আমরা কিন্তু প্রকৃত চিত্রটা জানতে পারছি না, এবং প্রত্যেকটা মানুষ কিন্তু আক্রান্ত হয়েছে পৃথিবীর। আপনি জ্বালানি সংকট দেখেন, বাংলাদেশ শুধু না, বিশ্বের সমস্ত দেশের মানুষ ব্যক্তিগতভাবে কিন্তু আক্রান্ত হয়েছে। সমস্ত কিছু তছনছ হয়ে গেছে, সামনে একটা অনিশ্চিত অন্ধকার। এই জ্বালানি সংকটের ফলে কিন্তু সব কিছুই বিপর্যস্ত হবে। আপনার অর্থনীতি বলেন, সামাজিক স্থিতি বলেন, শান্তি বলেন, শৃঙ্খলা বলেন। ফলে আমাদের সামনে কিন্তু ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষমান। আমরা যদি আরও সচেতন না হই, মানুষকে যদি আমরা সেভাবে অ্যাওয়ার করে তুলতে না পারি, তাহলে কিন্তু আরও ভয়ঙ্কর বিপদ আমাদের সামনে আছে। এটা এখন থেকে আমাদের সতর্ক হওয়াটা উচিত। সময়ের 1/4, অসময়ের 10/4। ধন্যবাদ। নতুন সরকার, নতুন গণতন্ত্র, কীরকম মিডিয়া চান? দেখেন, আমি কিন্তু মিডিয়া নিয়ে মানে খুব নতুন যে সরকার আসছে, আমি কিন্তু আশাবাদী। আমি আশাবাদী এই কারণে হয় কি, যে মানে তথ্যমন্ত্রীকে অথবা তথ্য উপদেষ্টা অথবা তথ্য সচিবকে, এগুলি অনেক কিছু মানে আলোচনায় আসে, অথবা প্রাইম মিনিস্টারের প্রেস সেক্রেটারি কে আছেন, এগুলি নিয়ে কিন্তু অনেকগুলি হয়। কিন্তু সবার উপরে কিন্তু প্রাইম মিনিস্টার নিজে। সরকার প্রধান যদি চায় তাহলে হয়, সরকার প্রধান যদি না চান তাহলে হয় না। আমরা শফিকুল আলম সাহেবের দাপট দেখেছি, ওনার মিথ্যাচার দেখেছি, ওনার তথ্য বিকৃতি আমরা দেখেছি। তো তার পেছনে কি ওই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কোনো সায় ছিল না? ছিল তো। উনি যে পদে ছিলেন সেরকম একটা পদ তো এখনও আছে। সেই পদে যিনি আছেন তাকে দেখেন এরকম বলতে? দেখেন না তো। উনি তো দায়িত্ব নিয়ে বলতেন আমাদের সব কিছু করার ইখতিয়ার আছে, সব কিছু করার ম্যান্ডেট আছে।
বলতেন তো, এটা কি ওনার বলার স্বাস্থ্য না, উনি বলতেন। কেন বলতেন? এটা প্রধান উপদেষ্টার সায় ছিল, প্রধান উপদেষ্টা ওনাকে বলাতেন। তার মানে ওই যে বলে না যে কুকুরের যে লেজটা নড়ে, আমরা লেজের নড়া দেখি, তো নাড়ায় তো কুকুর, নাড়ায় তো কুকুর, তাই না? আমার হাত নড়ে, এটা তো আমার মাথা নাড়ায়, মাথা বলে হাতটা এদিকে নাও ওদিকে নাও, এটাই তো হয়। তো মাথা যদি ঠিক থাকে তাহলে ঠিক থাকে। আর মাথায় যে ডক্টর হাসান মাহমুদ বলতেন যে বিশ্বের সবচেয়ে নাকি স্বাধীন হলো আমাদের মিডিয়া, তা আপনি একটা মিডিয়া দীর্ঘদিন ধরে চালাচ্ছেন, স্বাধীনতা নিশ্চয়ই আপনি উপভোগ করেছেন, উপভোগের ঠেলায় দেশান্তরী হতে একাধিকবার একাধিকবার দেশ ত্যাগ করতে হয়েছে, ওটা হলো স্বাধীনতার ঠেলায়। এই যে মাঝখানে একটা ভিডিও দেখছিলাম না, কি জানি ঠেলায় ইচ্ছা ঘুরতে না কি জানি, ওই টাইপের আর কি, ঠেলায় আপনি বিদেশ চলে গেছেন স্বাধীনতার ঠেলায়। তো ছিল, উনি চেয়েছেন বলে এটা হয়তো। এখন আমি যতটুকু বুঝি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন, এটা আমার ধারণা। দুটো ঘটনা বলে দিলে বুঝবেন আপনি। উনি যখন প্রথম দেশে আসলেন, ওই হাদির কবর দেখতে গেছিলেন, ওইখানে কিন্তু একজন লোক তার বিরুদ্ধে কটু কথা বলছিল, কি জানি আপত্তিকর কথা বলছিল, পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে ওনাকে গ্রেপ্তার করেছিল। এটা জানার পর উনি বিএনপির পক্ষ থেকে বলে পাঠিয়েছেন যে না, আমার ওনার ব্যাপারে কোনো ক্ষোভ নাই, উনি বলতেই পারেন, এটা ওনার গণতান্ত্রিক অধিকার। এবং তারপরে বলছেন যদি ওনার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকে তাহলে যেন ওনাকে ছেড়ে দেওয়া হয়। তো এই যে কি দরকার, উনি তো বলতে পারতেন ভাই আমি তো মামলা করি নাই, আমি তো আপত্তি করি নাই, পুলিশকে যে ধরেন পুলিশ কি করছে না করছে, উনি কিন্তু তা করেন নাই। উনি ওনার অবস্থানটা এমনভাবে ক্লিয়ার করেছেন যে মানুষের কাছে একটা মেসেজ গেছে, উনি আসলে কি চান। তো এই মেসেজটাকে যদি আমি সত্য ধরি, যতক্ষণ পর্যন্ত এর বিপরীতে কোনো মেসেজ না পাবো ততক্ষণ পর্যন্ত আমি ভাববো এটাই বোধহয় সরকারের অবস্থান। এখন পর্যন্ত তার বিপরীতের কোনো মেসেজ আমরা পাচ্ছি না। তো আমি সেই হিসেবে ধরে নিচ্ছি যে এই সরকারের আমলে আমাদের তথ্য প্রবাহে এবং মিডিয়াগুলো আমার মনে হয় যে মোটামুটি স্বাধীনতা উপভোগ করবে, আমি মনে করি। কিন্তু বিপদটা হতে পারে আমাদের দিক থেকে, আমাদের দিক থেকে বিপদ অলরেডি হচ্ছে, যেটা হাসান হাফিজ কিছুটা ইঙ্গিত করলেন। এটা আমাদের দিক থেকে তো প্রচুর বিপদ হচ্ছে, কারণ আমাদের মধ্যে হচ্ছে জানেন দীর্ঘদিন ধরে, এটা আমি অত দোষও দেই না, দীর্ঘদিন ধরে আমাদের যারা নাকি সাংবাদিক যারা আছেন তাদের মধ্যে যে নতজানু হয়ে থাকতে থাকতে, আগে ভয়ে নতজানু হইতো, পরে জীবন রক্ষার্থে অতজানু থাকতো, ওই নতজানু থাকতে থাকতে তাদের মধ্যে একটা অভ্যস্ততা তৈরি হয়েছে, যখন আর সোজা হয়ে দাঁড়াতো তারা ভয় পায় যদি মেরুদণ্ড ভেঙে যায়। এই ভয়টা তো আছেই। অনেকে তো মনে করেন নিজে থেকে সেলফ সেন্সরে একটা ব্যাপার স্যাপার কিন্তু কাজ করে, অনেকে মনে করেন এটা না করলে বোধহয় উনি খুশি হবেন না। তো উনি যে কিসে খুশি হবেন এটা তো উনি দেখিয়েছেন, যতক্ষণ পর্যন্ত অন্য কিছু না দেখান ততক্ষণ পর্যন্ত এটা বিশ্বাস করেন। আমি মনে করি সেই সুযোগটা আমাদের আছে, এবং সুযোগটা আমরা নেব কি না এটা হলো আমাদের ব্যাপার। তো আমার মনে হয় নেওয়া উচিত, কারণ নিলে কি হয়, নিলে কিন্তু ওনাদের কোনো লস হয় না। আপনি তো সমালোচনা করবেন, আপনি তো কুৎসা করবেন না। সমালোচনার জায়গায় কিন্তু মানে কুৎসা দখল করে নিয়েছে, সেটাও একটা ব্যাপার আছে। যারা কুৎসা রটনাকারী তাদের তো চরিত্রটা এরকম। আবার অনেকে বলে কি, যেমন আগে সরকার বলতো, মানে হাসিনা সরকার বলতেন যে গঠনমূলক সমালোচনা করবে। আমি আবার এই জিনিসটা বুঝি না, সমালোচনা আবার গঠনমূলক হয় কীভাবে? সমালোচনাই সব সমালোচনাই গঠনমূলক। এখন ওই বাংলা সাহিত্যের ছাত্র আছেন তা বলতে পারেন না, এটা তথ্যগত বিভ্রান্তি যেন না হয় সেটা দিয়ে হয়তো মিন করতে পারে। তথ্যগত বিভ্রান্তি হলো তো সমালোচনা থাকলো না, ওটা তো কুৎসা হয়ে গেল, তাই না? এটা অ্যাসপারশন হয়ে গেল। হ্যাঁ, ওটা তো সমালোচনা থাকলো না। ক্রিটিসিজম অলওয়েজ গুড, অলওয়েজ ক্রিটিসিজম মানে কনস্ট্রাকটিভ ব্যাপার একটা। সেই সহিষ্ণুতার সংস্কৃতিটা গড়ে তুলতে হবে, যেটা আমরা এখন লক্ষ্য করছি। ছোট ছোট গুণগত পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আমরা যদি চাই যে এক মাসের মধ্যেই সব কিছু চেঞ্জ হয়ে যাবে, এটা আশা করাটা ঠিক হবে না। আমরা অপেক্ষা করি, আমরা নতুন সরকারকে কাজ করতে দিই। মানে হাসান হাফিজ আপনার কাছে আসছে, আমি একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ফিরে এলাম ফ্রন্টলাইনে। আমাদের সঙ্গে রয়েছেন হাসান হাফিজ এবং মাসুদ কামাল, দুজনের বক্তব্য শুনছিলাম। হাসান হাফিজ, যেটা মৌলিক প্রশ্ন, এটা মানে আমরা যে বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যম যেভাবে একটা কঠিন সময় পার করছে, তো এই সময়ে অস্তিত্ব সংকটের দিকেই যাচ্ছে, বিশেষ করে প্রিন্ট মিডিয়া।
ইলেকট্রনিক মিডিয়াও কিন্তু তাই। এখন তো অন্য যুগ চলছে, তো এই অবস্থায় করণীয় কি? একটা দিক নির্দেশনা তো আমাদের দরকার। আপনি জানেন যে মিডিয়া সংস্কার কমিশন হয়েছিল, সেটার সুপারিশমালাও তো আংশিক বাস্তবায়নের ওটা তো কথা আমরা শুনেছিলাম, কিন্তু সেটা আমরা দেখি নাই। কিন্তু সত্যিকারের কিন্তু মানে অংশীজনদেরকে নিয়ে কিন্তু একটা নীতিমালা প্রয়োজন করা, তাহলে হয়তো এই সংকট উত্তরণের একটা উপায় বেরিয়ে আসতে পারে। সবসময় কালেকটিভ মানে ডিসিশনটা কিন্তু ভালো হয় আর কি। সবসময় কোনো কিছু চাপিয়ে দেওয়ার থেকে আমরা আশা করব যে এই তথ্যমন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন বলেছেন যে আমি জিনিসটা বুঝতে চেষ্টা করছি এবং সবাইকে নিয়ে আমরা একটা এই সংকটগুলি মোকাবেলার জন্য চেষ্টা সংকট তো বহুমুখী সংকট এবং এটা আরও হয়তো বাড়বে। যুদ্ধকালীন পরিস্থিতির কারণে কিন্তু এই সংকটটা আরও তীব্রতর হচ্ছে এবং এইটার ফলাফল আমরা কিছুদিন পরে দেখতে পাবো যে এটার নেতিবাচক প্রতিক্রিয়া যুদ্ধের সব ক্ষেত্রেই কিন্তু পড়বে। যেটা আমি বারবার বলছি, এই বিপর্যয়ের সামনে যে সংকট, সর্বগ্রাসী একটা সংকটের মধ্যে আমরা পড়তে যাচ্ছি। সুতরাং মিডিয়াকে ভাইব্রেন্ট রাখার জন্য এবং মানে এটাকে সজীব সচল প্রাণবন্ত রাখার জন্য কিন্তু আমাদের এখন থেকে চিন্তাভাবনা করা দরকার। সবাই মিলে আমরা যদি একটা রাস্তা বার করতে পারি কিভাবে আমরা সার্ভাইভ করব এই সংকটকালীন সময়ে, তখন একটা হয়তো কোনো উপায় আমরা বের করতে পারবো আর কি। এটা এখন থেকেই বলা সম্ভব না যে কিভাবে এটা মোকাবেলা করব, কিন্তু আগের থেকে আমার মনে হয় সতর্কতা দরকার। প্রতিরোধটা কিন্তু ইম্পর্ট্যান্ট, মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর যেটা বলে আর কি। আগে থেকে যদি আমরা সচেতন হই এই সংকটগুলি কী কী হতে পারে সেটা যদি অ্যাড্রেস করার জন্য আমরা প্রস্তুতি থাকে, তাহলে হয়তো আমরা অতটা ক্ষতিগ্রস্ত হব না যতটা হওয়ার কথা। তার থেকে কিছুটা যদি আমরা ম্যানেজ করতে পারি সেটাও কিন্তু একটা অর্জন হবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। মাসুদ, আপনি জানেন যে এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য যে কথাগুলো বললেন, এই সমস্ত কথা, এটা তো হচ্ছে একটা মোটা দাগে বক্তব্য যে এটা এইরকম করলে কী হবে, কিন্তু বাস্তবে তো অন্য জিনিস। বাস্তবটা তো মানে কঠিন বাস্তবতা। এখন কিন্তু চারদিক থেকেই একটা সংকট, দেশের অর্থনীতির উপরে চাপ। অর্থনীতি যদি ভালো না থাকে তাহলে গণমাধ্যম কোনো অবস্থাতেই ভালো থাকতে পারে না। তো এই পরিস্থিতিতে এখন যে অবস্থায় আছি, এখন তো আমরা আসলে সরকারেরও কিছু করার নাই ওই অর্থে। ব্যবসা বাণিজ্য এমনিতেই নেই, তো বিনিয়োগও হচ্ছে না। তো এই পরিস্থিতির মোকাবেলায় যেটা ওই সম্মিলিত কথা বলছেন না বলে, মানে গণমাধ্যম কর্মীদের কী ভূমিকা? দেখেন, আমি একটা কথা বলি, এটা খুব মানে শুনতে অনেক সময় হয়তো খারাপ শোনা যাবে, বাট বাস্তবতা হলো কি জানেন, সময় পাল্টেছে। তাহলে আমি আপনার কথাই বলি, আপনি একটা পত্রিকা বের করেন এবং এই পত্রিকার বের করতে গিয়ে আপনাকে প্রতিদিন কাগজ কিনতে হয়। কাগজ তো আসলে কাগজে পত্রিকাটা ছাপান আপনি, মানে কাগজে ছাপান মানে কি, আপনি টাকার মধ্যে ছাপান, তাই না? তো এই ছাপানোর পরে এখন আপনার কাজ হলো এই জিনিসটা পাঠকের কাছে দেওয়া পর্যন্ত। আর পাঠক যদি না পড়ে, আপনারটা না, পাঠক যদি কোনোটাই না পড়ে, তাহলে এটা তো আর চলবে না। তাহলে আপনি নিজের পকেট থেকে টাকা বাইর করবেন, ছাপবেন, আবার দিবেন, সে দেখেও দেখবে না, এটাই তো হবে আলটিমেটলি। তো আপনি কত দিবেন? আপনার তো অন্তহীন সোর্স নাই। তাহলে এখন প্রশ্ন হলো দুটো, একটা হলো যে পাঠক এটা পড়বে, আর এটা তো পাঠককে আপনি জোর করতে পারবেন না, বন্ধুকে দিয়ে বলতে পারবেন না পড়, নাহলে গুলি করবো, তত বলতে পারবেন না। তাহলে পাঠকের ভিতর থেকে একটা অন্তর্গত একটা চাহিদা তৈরি করতে হবে। সেটা পাঠক কেন করবে? কারণ পাঠকের টেস্ট অলরেডি চেঞ্জ হয়ে গেছে। মানুষ, যেমন আমি একসময়, আমার মনে আছে, হাসান ভাই বলতে, আমরা একসময় 2টা পত্রিকায় কিন্তু আমরা কলিগ ছিলাম একসময়। ওই সময় এই পত্রিকা অফিস থেকে আমাদের 10টা 12টা করে পত্রিকা কিন্তু অফিস থেকে আমাদেরকে দিত। সকালে ঘুমের থেকে উঠে আমরা 10টা 12টা পত্রিকা কিন্তু উল্টাইতাম আমরা, কারণ আসার পর মিটিং টিটিং আলোচনা হতো, বলতাম, আপনিও একই করতেন। তো এখন কি আমরা 10টা 12টা পত্রিকা রাখি না? কিন্তু হয়তো আপনি রাখেন, হাসান ভাই রাখেন, আপনার সম্পাদক, আপনাদের রাখতে হয়, কিন্তু আমরা কি রাখি না। কিন্তু আপনাকে পড়ি আমরা মোবাইলে পড়ি, চটচট করে উল্টে মোড়া বলে আমরা এক নজর কিন্তু আমরা দেখে নিচ্ছি। তার মানে রিডিং হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেছে প্রযুক্তির কারণে, সময়ের কারণে। তাহলে আপনাকেও ওইভাবে চিন্তা করতে হবে, যদি রিডিং হ্যাবিট চেঞ্জ হয়ে যায় তাহলে রিডারকে আমি কীভাবে স্যাটিসফাই করব। আপনি ওই কাজটাই করেন, আপনি কিন্তু আপনাটাকে অনলাইনে দিয়ে দিচ্ছেন,
আমি নিজে যে পত্রিকাগুলি পড়ি, আমি আপনাকে আরেকদিন বলছিলাম, আমি কিন্তু আপনার পত্রিকাটা অনলাইনে খুব রেগুলার ফলো করি, এবং ইন্টারেস্টিংলি এটা কাকতালীয় মনে হতে পারে, আমি কালের কণ্ঠ নিয়মিত পড়ি। নিয়মিত আমি যে গোটা তিনেক পত্রিকা আমি খুব নিয়মিত পড়ি, তার মধ্যে কালের কণ্ঠ একটা, আপনারটা একটা, প্রথম আলো একটা, এই তিনটা পড়ি আমি সবসময় পড়ি। তো তার মানে কি, আপনি কিন্তু আপনারটা আমি কেন পড়ি, হাসান ভাইকে ভালোবাসে কিন্তু ওনারটা পড়ি না, আমার প্রয়োজনটা মেটে ওখানে। আপনারটা বলে আমার প্রয়োজনটা মেটে, আমি যে প্রয়োজনের, এক একজনের এক এক প্রয়োজন। তো সেভাবে পাঠকের কিন্তু রুচিটা চেঞ্জ হয়েছে, এটা যদি আপনি বিবেচনায় নেন তাহলে আর কোনো সমস্যা নাই। আর আপনি যদি ভাবেন আমি তো আগের মতোই বের করতেছি, লোকে পড়ে না কেন, মানুষ খারাপ, হ্যাঁ মানুষই খারাপ, কিন্তু এই খারাপ মানুষটা পড়লেই আপনার পত্রিকাটা চলে, নাহলে চলে না। তো এখন ওই জায়গাটা আপনি সুইচ করতে হবে, আমাদেরও বুঝতে হবে যে পাঠক কী চায়, কীভাবে কী চায়, কীভাবে তাকে আমার কাছে রাখবো। পত্রিকা বন্ধ হয়ে যাচ্ছে না বলে, আমরা তো যখন প্রথম দিকে টাইম, নিউজ উইক আমরা পড়তাম না, নিয়মিত পড়তাম তো, নিউজ এশিয়া উইক একটা পত্রিকা ছিল, হ্যাঁ, তো কই এগুলি হারাই গেছে, কিন্তু বিখ্যাত পত্রিকা প্লে বয় এত কিছু, ওইটাও হারাই গেছে না। তো এই পত্রিকাগুলো তো মানুষ এখন আর প্রিন্ট মিডিয়ায় যাচ্ছে না। এখন তারপরে যে আপনি প্রিন্ট মিডিয়ার লোকে বলেন যে কেন চলে না, হাউতাস করেন, হাউতাস আপনি করতে পারেন, আপনি হাউতাস করবেন, হাসান ভাই আপনাকে সান্ত্বনা দিবে, উনি হাউতাস করবেন, আপনি ওনাকে সান্ত্বনা দেবেন, এই লাভের লাভ কিছু হবে না। কাজে পাঠকের চাহিদাকে চিন্তা করে আসতে হবে। আরেকটা কথা বলি, এটা বলে শেষ করি, লম্বা হয়ে যাচ্ছে। সেটা হলো কি, দেখবেন আপনি অল্টারনেটিভ মিডিয়ার প্রতি পাঠকদের একটা আগ্রহ আছে। এই আগ্রহটা কেন? দুইটা কারণ। এক নম্বর হলো ওরা মিথ্যা কথা খুব সুন্দর করে সাজিয়ে বলে, মিথ্যা ভুল হলে কী হয়েছে, কারোর তো কোনো দায় দায়িত্ব নাই, এই একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হলো যে কনভেনশনাল মিডিয়া যেটা, যেমন পত্রিকাগুলি যারা আছে, এরা হয়তো ওই পাঠকদের চাহিদা মেটাতে পারছে না। এখানে হলো গিয়ে আমাদের দিক থেকে দায় দায়িত্বটা, যে আমরা কেন পাঠকের চাহিদাটা মেটাতে পারছি না। তারা হয়তো আমাকে বিশ্বাস করতে পারে না, তারা ভাবে ও এটা তো অমুকের পত্রিকা, সে তো গভর্নমেন্টের গুণগান গাবেই। তখন আপনার আপনার মানে এই যে আপনার একটা পরিচিতি, এই পরিচিতিটার কারণে আপনার এখানে দু একটা ভালো ভালো রিপোর্টও থাকে, কিন্তু যেগুলো তার চোখেই পড়ে না। সেই হাসান হাফিজ, মাসুদ তো একটা মৌলিক প্রশ্ন মানে উত্থাপন করলেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আসলে সেলফ সেন্সরশিপ বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার মানে ক্ষতি করছে কতটুকু? অনেক ক্ষতি করে ফেলেছি এর মধ্যে। আমরা তো মানে উঠতে তো পারছিলাম না, ফলে আমাদের ডানার শক্তি কমে গেছে আসলে, তাই না? এখন আমাদেরকে খাঁচার বাইরে দিলেও আমরা এখন বেশি দূর উঠতে পারছি না, কিছুটা উড়েই কিন্তু আমরা পড়ে যাচ্ছি। আসলে ওইটা মজ্জাগত হয়ে গেছে দীর্ঘদিন চর্চার ফলে এবং একটা বিধিনিষেধের ফলে, এবং নিজেদের স্ব-আরোপিত একটা ভীতি বলেন কিংবা সুবিধা নেওয়ার জন্যে, যে এটা একটা মানে অংশ যারা মানে আমাদের মিডিয়াকে কলঙ্কিত করেছে, সেগুলি তো ছিলই আমাদের মধ্যে, এটা তো স্বীকার করতে হবে বাস্তবতা যেটা। তো ফলে এটা রিগেইন করতে একটু সময় লাগবে আমাদের, সেই জন্যে দৃঢ়তা আমাদের প্রয়োজন, আমাদের মেরুদণ্ড আমরা যেন শক্ত করে চলতে পারি সেটার জন্য চর্চাটা লাগবে। গণতন্ত্রের চর্চাটার সঙ্গে এটা কিন্তু রিলেটেড। আসলে সমাজের সহিষ্ণুতা, সরকারের সহিষ্ণুতা কতখানি, ইলাস্টিসিটিটা কতখানি, সেটারও একটা পরীক্ষা নেওয়ার ব্যাপার আছে। আসলে একটু আগে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা বলা হলো, তো উনি কিন্তু অনেক সহিষ্ণুতার পরিচয় দিচ্ছেন। ওনার বিরুদ্ধে যে কার্টুন করা হচ্ছে, উনি দীর্ঘদিন পাশ্চাত্যে বসবাস করেছেন, ফলে ওনার ওরিয়েন্টেশনটা সেরকম হয়েছে। সেটা আমরা আসলে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি। আপনি জানেন যে আমি কিছুদিন আগে তার হাত থেকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নিয়েছি। সেখানে মঞ্চে তো আমি কথা বলেছি, প্রোটোকল ভেঙে হলেও একটু কথা বলেছি তার সঙ্গে। যখন গ্রুপ ছবি তোলা হবে, ফটো সেশন হবে, তখন উনি বললেন কি, আপনারা বসে থাকেন, আমি দাঁড়াই। সেখানে কিন্তু তার সমস্ত অধস্তন, ওখানে ডিজি আছে, সেক্রেটারি আছে, মন্ত্রী আছে, তারপরে প্রকাশক সমিতি, সবাই। উনি বললেন যে আমি দাঁড়াই, আপনারা বসে থাকেন। তো এটা তো হয় না, সবাই দাঁড়িয়েছি আমরা তখন। এর আগেও কিন্তু আগে দেখা যেত যে সামনের সারিতে বসে আছে, পেছনে পুরস্কার প্রাপ্তরা দাঁড়িয়ে আছে, তো সেটা নিয়েও প্রশ্ন উঠেছিল। তো এখন ছোট ছোট কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আমরা চাইবো যে এটা অন্যদের মধ্যেও কিন্তু সংক্রমিত হোক। সংক্রমিত শব্দটা ভালো না, ইনফেকশন, আরও সঞ্চালিত হোক, প্রসারিত হোক, তাদের মধ্যেও মানসিকতার চেঞ্জটা আসুক।
সাংবাদিকরাও কিন্তু সেলফ সেন্সরশিপ তো ছিলই, এবং অনেকখানি আমরা আগবাড়িও করেছি, কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়িও করেছি। এখন নেই, এখনো আছে। তো সেইটা আমি বলেছি যে দীর্ঘদিনের চর্চা এবং দীর্ঘদিনের অভ্যাসের ফলে একটা মজ্জাগত হয়ে গেছে আসলে আমাদের মধ্যে। কিন্তু একটা ঔপনিবেশিক দীর্ঘকাল আমরা ছিলাম, তো আমাদের মনে হয় একটা দাস্য মানসিকতা আমাদের রক্তের মধ্যে, জিনের মধ্যে এসে গেছে, আমার ধারণা আর কি, এটা আমি বিশ্বাস করি। ফলে এটার থেকে বেরিয়ে আসতে কিন্তু অনেক সময় লাগবে। আপনি দেখেন যে ঔপনিবেশিক আমলের যে আইন কানুন আছে ব্রিটিশদের সুবিধার জন্য তারা করেছিল, ভারতে কিন্তু সবগুলি কিন্তু যুগোপযোগী করে ফেলেছে। বাংলাদেশে কিন্তু অনেক কিছু আছে যেগুলি আমরা চেঞ্জ করিনি, বড় বড় কথা বলি আমরা, কি সেই সব সংস্কার কিন্তু দরকার আছে। সেগুলি আমরা যদি করতে পারি এবং আমাদের সেই নতুন জেনারেশনের মধ্যে যদি আমরা সেটা সঞ্চালিত করে দিতে পারি, তাহলে কিন্তু একটা সামনে ভবিষ্যৎ অপেক্ষমান আমাদের জন্য, ভালো ভবিষ্যৎ। কিন্তু এখন একটা যেরকম ট্রান্সফার হয়েছে প্রযুক্তির, প্রিন্ট মিডিয়ার থেকে আমরা ডিভাইসে চলে গেছি, ইলেকট্রনিক ডিভাইসে চলে গেছি, তো ওই রকম একটা ট্রানজিশনাল পিরিয়ডে আমরা আছি সব ক্ষেত্রেই। কিন্তু সংস্কারের প্রকৃত অর্থে সংস্কার একটা, কিন্তু এটা একটা গালির মতো হয়ে গেছে। যেরকম বাকশাল এক সময় গালি হয়েছিল, ডিজিটাল এক সময় গালি হয়েছিল, সংস্কারটা বেশি কসলানোর ফলে কিন্তু সংস্কারটা একটা মানে প্রহসনে পরিণত হয়েছে। কিন্তু সংস্কার আসলে দরকার, এবং এটা একটা চলমান প্রক্রিয়া। এরা চেয়েছিল যে 18 মাসের সময়ের মধ্যে শেষ করবে, এটা সম্ভব না। এটা কিয়ামত পর্যন্ত সংস্কার চলতেই থাকবে। যতটা জনমুখী করতে পারেন, জনবান্ধব করতে পারেন, আধুনিক করতে পারেন, সহিষ্ণুতার সংস্কৃতি দিয়ে করতে পারেন, ততই মঙ্গল। অনেক ধন্যবাদ। শেষ করবো, 30 সেকেন্ড আছে। 30 সেকেন্ড হলো, আমরা আসলে বাংলা ভিশনের জন্মদিন উপলক্ষে এই আলোচনাগুলো করছি। বাংলা ভিশন একটা প্রতিষ্ঠান, এবং এই প্রতিকূল সময়ে মানে একদিক দিয়ে সরকারের ভূমিকার কারণে প্রতিকূল অবস্থা, আরেক দিক দিয়ে সামগ্রিকভাবে মিডিয়ার যে একটা প্রতিকূল অবস্থা, সেই প্রতিকূল অবস্থার মধ্যে একটা প্রতিষ্ঠান 21 বছর টিকে থাকা এবং সগৌরবে টিকে থাকা এবং মানে লিডার হিসেবে টিকে থাকা, আমি মনে করি এটা একটা বড় পাওয়া, আমাদের মিডিয়ার জন্য একটা বড় পাওয়া। আমরা আশা করব বাংলা ভিশনের আগামী দিনগুলো এই আগের মতোই চলুক, এই প্রত্যাশা আমাদের থাকবে। অনেক ধন্যবাদ মাসুদ কামাল আপনাকে, ধন্যবাদ হাসান হাফিজ আপনাকেও। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।